প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 50, তার মধ্যে তোমাদের 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরে যে লিখিত পরীক্ষা তার সিলেবাসটা দেখে নাও, কী বিষয় তোমাদের থাকবে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, দাম আর নোঙর। আর ব্যাকরণ থেকে থাকবে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, শব্দ গঠন, উপসর্গ অনুসর্গ, ধাতু ও প্রত্যয় আর ভাব সম্প্রসারণ। আর সহায়ক পাঠ থেকে তোমাদের থাকবে বোমযাত্রীর ডায়েরি। এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু নবম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি প্রতিবৃষ্টি, মানে 1 করে 1 × 8 = 8। প্রথম, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি চণ্ডীমঙ্গল কাব্যে যে খণ্ডের অন্তর্গত তা হলো দেবখণ্ড, বন্দনাখণ্ড, আখেটিক খণ্ড, বণিক খণ্ড, তবে আখেটিক খণ্ড। নোঙর যার প্রতীক গতিহীনতার, গতির নতুনত্বের, চিরাচরিতের, তবে গতিহীনতার। শকুন্তলার পালক পিতার নাম ঋষি দুর্বাসা, ঋষি বিশ্বমিত্রা, মহর্ষি কর্ণ, মহাবীর কর্ণ, তবে মহর্ষি কর্ণ। ধীবর বাস করত তপবনে শক্রাবতারে, জেলে পাড়ায় বিষ্ণুবতারে, তবে শক্রাবতারে। ইলিয়াস প্রচুর সম্পত্তির মালিক হয় পরিশ্রমের পর 20 বছর, 22 বছর, 30 বছর, 35 বছরে, 35 বছর। ইলিয়াস বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল বড় ছেলেকে, মেজ ছেলেকে, ছোট ছেলেকে, মেয়েকে, উত্তরে ছোট ছেলেকে। দাম গল্পের লেখক হলেন নারায়ণ সাংলান, নারায়ণ গঙ্গোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, উত্তরে নারায়ণ গঙ্গোপাধ্যায়। বক্তৃতার সময় সুকুমার রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি দিয়েছিলেন 10টা, 12টা, 14টা, 16টা, উত্তরে 12টা। ধ্বনি হলো বর্ণের একক, শব্দের একক, বাক্যের একক, উচ্চারণের একক, উত্তরে উচ্চারণের একক। পরের প্রশ্ন, দুরাবস্থা। দয়সু র একা ব দন্ত সহায়তা একা, দয় দীর্ঘ বয়রে দন্ত সহায়ত হয়াকার, দয়সু র ব দন্ত সহায়ত হয়াকার, দয়সু রয়সি ব দন্ত সহায়ত হয়াকার, উত্তরে দয়সু র একার ব দন্ত সহায়ত হয়াকার। দুরাবস্থা। দুই দাগে রয়েছে কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 8টি প্রতিবৃষ্টি, মানে 1 করে 1 × 8 = 8। প্রথম, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কার লেখা, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি কবি মুকুন্দ চক্রবর্তীর লেখা অম্বিকামঙ্গল কাব্যের অন্তর্গত। কে মঠ অট্টালিকা ধ্বংস করেছেন? পবনপুত্র বীর হনুমান মঠ অট্টালিকা ধ্বংস করেছেন। নোঙর কবিতাটি যে মূল কাব্যগ্রন্থের অন্তর্গত তার নাম লেখো। নোঙর কবিতাটি যে মূল কাব্যগ্রন্থের অন্তর্গত তার নাম হলো সাদা মেঘ কালো পাহাড়। ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি কোন নাটকের অংশ? ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের অংশ। জেলে আংটিটা কোথায় পেয়েছিল? জেলে আংটিটা পেয়েছিল রুই মাছের পেটে, যে রুই মাছটাকে সে খণ্ড খণ্ড করে কাটছিল। প্রতি বছর ইলিয়াস কি করে তার অবস্থার উন্নতি করতে লাগলো? সকাল থেকে রাত পর্যন্ত ইলিয়াস ও তার স্ত্রী পরিশ্রম করত। তারা সকালের আগে ঘুম থেকে উঠে সকলের পরে ঘুমোতে যেত। এইভাবেই তারা উন্নতি করেছিল। 35 বছর পরিশ্রম করে তারা কতটা সম্পত্তি তৈরি করেছিল? ইলিয়াস ও তার স্ত্রী 35 বছর পরিশ্রম করে 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়ার মালিক হয়েছিল। স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, ভদ্রলোকটিকে? লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্পের ভদ্রলোকটি হলেন সুকুমার স্কুলের অঙ্কের মাস্টারমশাই। লকে পার্শ্বিক ধ্বনি বলা হয় কেন? ল উচ্চারণের সময় জিভের সামনের দিক ওপরের পাটির দণ্ডমূল স্পর্শ করে এবং জিভের দুপাশ দিয়ে মুখ দিয়ে বাতাস করে, তাই একে পার্শ্বিক ধ্বনি বলে। প্লুতস্বর কাকে বলে? কোনো স্বর যখন উচ্চারণের জন্য অতিরিক্ত মাত্রায় দীর্ঘায়িত হয় তখন তাকে প্লুতস্বর বলে, যেমন হরিয়ে। তিনি দেখে রয়েছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন দেবে, প্রশ্নের মান 3। কলিঙ্গের সঙ্গরে সকল লোক যে জৈমিনী, কোন পরিস্থিতিতে কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করে? কলিঙ্গ দেশে হঠাৎই প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। অবিশ্রান্ত বৃষ্টির সঙ্গে সঙ্গে বজ্রপাত কলিঙ্গবাসীর মনে আতঙ্কের সঞ্চার করেছিল। নিরাশ্রয় অবস্থায় সাধারণ কলিঙ্গের প্রজারা একটি আশ্রয় খুঁজছিল। কাব্যে উল্লেখিত আছে জৈমিনী হলেন এক বাকসিদ্ধ ঋষি, যার নাম কীর্তন করলে বজ্রপাত বন্ধ হয়ে যায়। তাই ভীত কলিঙ্গবাসী এই বিপদ থেকে মুক্তি পাওয়ার আশায় জৈমিনী ঋষিকে স্মরণ করতে থাকে। পরের প্রশ্ন, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে, কথাটির তাৎপর্য লেখো। কবিতার রচিত সাহিত্য কীর্তিগুলি নিয়ে ভেসে যেতে যান দূর দূরান্তে। 7 সমুদ্রের পারে সেই সুদূর জগতে কবি তার মনের আনন্দ খুঁজে পাবেন। এই আশায় কবি প্রতিদিন বুক বাঁধেন, যেন তিনি নৌকার দাঁড় টেনে গন্তব্যে চলেছেন।
কিন্তু পর মুহূর্তেই তার মনে পড়ে যায় বাস্তব জীবন ও সংসারের দায়িত্ব হাইপেন কর্তব্য ত্যাগ করে তিনি কোনো দিন ওই গন্তব্যে যেতে পারবেন না। তাই গভীর হতাশার সঙ্গে কবি আলোচ্য উক্তিটি করেছেন। 4 দাগের প্রশ্ন রয়েছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 3। ইলিয়াস কিভাবে তার অবস্থার উন্নতি ঘটালো? লিও টলস্টয় রচিত ইলিয়াস নামক ছোট গল্পে ইলিয়াস ছিল উপপ্রদেশের একজন বাসকী। তার বিয়ের 1 বছর পর বাবা মারা গেলে সে নিজের উন্নতির জন্য সচেষ্ট হয়। তখন সে না ধনী না দরিদ্র, সম্বল ছিল 7টি ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া। ইলিয়াস ও তার স্ত্রী ছিল খুবই পরিশ্রমী। তারা সবার আগে ঘুম থেকে উঠত আর সবার শেষে ঘুমোতে যেত। তাদের কঠোর পরিশ্রমেই তারার উন্নতির মুখ দেখে। মাত্র 35 বছরের মধ্যেই তারা সাফল্যের শিখরে পৌঁছেছিল। কিন্তু কাঁদবার জো ছিল না। কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্পে অঙ্কের মাস্টারমশাইয়ের হাতে চর খেয়েও সুকুমারের কাঁদবার উপায় ছিল না, কারণ চোখে জল বের হলেই মাস্টারমশাই ভৎসনা করে বলতেন যে পুরুষ মানুষ হয়ে অঙ্ক না পেরে কাঁদা লজ্জার বিষয়। সেই সঙ্গে শাস্ত্রীরূপ পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়ার হুমকিও দিতেন। 5 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 3। তা তো জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। কে কাকে কথা বলেছে? বক্তা জীবিকা নিয়ে আর কি বলেছিল? কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাটকে রাজশালক রক্ষীদের হাতে বন্দী হওয়া ধীবরকে একথা বলেছিল। রাজার নামাঙ্কিত আংটি ধীবরের কাছে দেখে নজররক্ষীরা চোর সন্দেহে ধীবরকে বন্দি করে তারা ধীবরকে ধমক দিয়ে জানতে চায় এই আংটি সে কোথায় পেয়েছে। ভীত ধীবর পেশার উল্লেখ করে। সে জানায় জাল বড়শি দিয়ে মাছ ধরেই সংসার চালায়। তার এই হীনবৃত্তির কথা স্মরণ করেই রাজশালক বিদ্রূপ করেছিল। এই প্রসঙ্গে হতদরিদ্র এই ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ পাওয়া যাচ্ছে বলে মজা করেছিল এবং বলেছিল সে নিশ্চয়ই গোসাপ খাওয়া জেলে। আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে। প্রভু কোথায় গিয়েছিল? প্রভু চলে যাওয়ার পর রক্ষীরা কী আলোচনা করেছিল? কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রাজার নামাঙ্কিত আংটিসহ চোর সন্দেহে রক্ষীদের হাতে ধরা পড়ে এক জেলে। সে আংটিটা পাওয়ার কাহিনী সবিস্তারে বর্ণনা করার পর তার কথার সত্যতা যাচাই করতে রাজশ্যালক রাজ দরবারে প্রবেশ করে। সেখান থেকে ফিরতে শ্যালকের দেরি হওয়ার কথা বলা হয়েছে। প্রভু অর্থাৎ রাজশ্যালক মহারাজের কাছ থেকে ফিরতে বিলম্ব হওয়ায় রক্ষীরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। তাদের আলোচনায় জেলের চরম শাস্তির প্রসঙ্গ উঠে আসছিল। প্রথম রক্ষী মজা করে বলেছিল ধীবরকে মারার আগে তার গলায় যে মালা পরানো হবে তা গাঁথার জন্য রক্ষীর হাত নিশমিশ করছে। দ্বিতীয় রক্ষী আরও নিশ্চিত হয়ে বলেছিল মহারাজের হুকুমনামায় নিশ্চয়ই থাকবে ধীবরকে শাস্তি দিতে হয় শকুরে নয়তো কুকুরে দিয়ে খাওয়ানো হবে। 6 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 5। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটির নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো। সাহিত্যের ক্ষেত্রে নামকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অপরিসীম। নামকরণ সাধারণত ত্রিবৃত্ত, চরিতাত্মক, ঘটনাত্মক ও ব্যঞ্জনাত্মক। কবিকঙ্কন মুকুন্দ চক্র রচিত উমিকামঙ্গল কাব্যের 8টি খণ্ডের অন্তর্গত কাব্যাংশটির নাম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ হলেও পাঠ্যের নামটি আংশিক পরিবর্তন করে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি করা হয়েছে। কলিঙ্গ দেশে হঠাৎ ঈশান কোণে যাওয়া মেঘ সারা আকাশকে ছেয়ে ফেলে পরিবেশকে অন্ধকারাচ্ছন্ন করে তোলে। ঘন ঘন বিদ্যুতের চরম ও বজ্রপাতের ভয়ঙ্কর শব্দে কলিঙ্গবাসী দিশেহারা হয়ে পড়ে। সবুজ প্রকৃতি ধূলি ধূসরিত হয়ে যায়। 7 দিন ধরে অবিশ্রাম ঝড়, বর্ষণ ও বজ্রপাতে মানুষের মনে ভয়ের উদ্রেক ঘটায়। কলিঙ্গের প্রজারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বেরিয়ে পড়লেও জলস্থল এক হয়ে যাওয়ায় পথের চিহ্ন দেখতে পাওয়া যায় না। এই বিশেষ পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার আশায় তারা জৈমিনী ঋষির নাম স্মরণ করে। অতি বর্ষণের ফলে ঘরবাড়ি যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমনই ফসলও নষ্ট হয়। সেই সঙ্গে সাপের মতো বিষধর প্রাণীর প্রাদুর্ভাব ঘটে। দেবী চণ্ডীর আদেশে বীর হনুমান থেকে শুরু করে নদ নদী সবই কলিঙ্গ দেশকে ধ্বংস করার খেলায় মেতে ওঠে। পায়ে চেঞ্জ করে লিখবে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির তাণ্ডবে ধ্বংস করে গুজরাট নগরে বসতি স্থাপনের ইচ্ছা পূরণের জন্যই দেবী চণ্ডী এই প্রাকৃতিক বিপর্যয় ঘটান। যেহেতু সমগ্র কাব্যাংশটিতে এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের বর্ণনায় মুখ্য হয়ে উঠেছে, তাই বলা যেতেই পারে কাব্যাংশটির নাম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি সার্থক হয়েছে। সেই সঙ্গে প্রকৃতিলীলায় যেহেতু বর্ণিত হয়েছে, তাই বিষয়াত্মক বা ঘটনাধর্মী নামকরণ হিসাবে কাব্যাংশের নামটি প্রাসঙ্গিক হয়েছে। ভাগ্য যেন চাকার মতো ঘোরে। কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? বক্তার এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করো।
উদ্দিষ্ট ব্যক্তি লিও তলস্তয় ইলিয়াস গল্পে মোহাম্মদ শাহর বাড়িতে আগত জৈনিক অতিথি মোহাম্মদ শাহকে মন্তব্যটি করলেও মন্তব্যটির উদ্দেশ্য ছিল ইলিয়াস। এমন বক্তব্যের কারণ ৩৫ বছরের কঠোর পরিশ্রমে ইলিয়াস এবং তার স্ত্রী প্রচুর সম্পত্তির অধিকারী হয়। ২০০ ঘোড়া, ১৫০ গরু মহিষ এবং ১২০০ ভেড়ার মালিক হয় ইলিয়াস। চারপাশে তার প্রচুর খ্যাতি ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরাও তাকে ঈর্ষা করতে শুরু করে। অতিথিরা দূর দূরান্ত থেকে আসতে থাকে এবং ইলিয়াসও উদারভাবে অতিথি সেবা করতে থাকে, কিন্তু নানা কারণে ইলিয়াসের ভাগ্য বিপর্যয় ঘটে। ছেলের সঙ্গে বিবাদে তাকে আলাদা করে দেওয়া, মরক কিরবিজদের ঘোড়া চুরির ঘটনা, দুর্ভিক্ষ ইত্যাদি নানা কারণে তার পালিত পশুর সংখ্যা ক্রমশ কমতে থাকে। শেষ অবধি নিজের পশমের কোট, কম্বল ইত্যাদির সঙ্গে অবশিষ্ট গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে সে সর্বহারা হয়ে পড়ে। তাদের অন্যের বাড়িতে কাজ করে দিন কাটাতে হয়। এই অবস্থায় প্রতিবেশী মোহাম্মদ শাহ তাকে বা তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে নিজের বাড়িতে আশ্রয় দেয়। ইলিয়াসদের করা সাধ্যমতো কাজের বদলে তাদের খাওয়া পড়ার দায়িত্ব নেয় মোহাম্মদ শাহ। অবস্থাপন্ন ইলিয়াসের এই মজুদ জীবনের রূপান্তরের পরিপ্রেক্ষিতেই মোহাম্মদ শাহর বাড়িতে আগত অতিথিরা এই মন্তব্যটি করেছেন। সাজাকে রয়েছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন হলে প্রশ্নের মান 5। প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কর ডায়েরিটি আমি পাই তারক চৌধুরীর কাছ থেকে। ডায়েরি পাওয়ার ঘটনাটি বর্ণনা করো। দেখবে, গল্পকথক অফিসে বসে একদিন দুপুরে পুজোর সংখ্যার জন্য একটি লেখার প্রুফ দেখছিলেন। এমন সময় তারকবাবু এসে একটি লাল ডায়েরি সামনে ফেলে বলেছিলেন সেটা পড়ে দেখতে। আশ্চর্য হয়ে কথক দেখলেন সেটা প্রফেসর শঙ্কুর ডায়েরি। তারকবাবু জানালেন, বছরখানেক আগে সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে যে উল্কাপাত হয়েছিল তার ফলে প্রচুর জীবজন্তু মারা যায়। গুটিচারেক বাঘের চামড়া মিলতে পারে ভেবে তারকবাবু সেখানে পৌঁছান, কিন্তু দুর্ভাগ্য অনেক দেরি হয়ে যাওয়ার জন্য বাঘের চামড়া তো নয়, হরিণ টরিণের চামড়াও তিনি পেলেন না। কিছু গোসাপের চামড়া পেয়েছিলেন। সে যাত্রায় উল্কাপাতটি যেখানে ঘটে সেখানে একটি বড় গর্ত হয়েছিল। তার খুব কাছেই লাল লাল কি একটা মাটির ভিতর থেকে উঁকি মারছে দেখে টেনে তুলে খুলে দেখেন শঙ্কুর নাম। সঙ্গে সঙ্গে তারকবাবু সেটিকে পকেটস্থ করলেন। প্রফেসর শঙ্কু একজন বিজ্ঞানী। তার সম্পর্কে কিছু জনশ্রুতি আছে। কেউ কেউ বলেন তিনি নাকি কোনো এক ভীষণ পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে প্রাণ হারান। আবার কেউ বলেন তিনি বছর 15 নিরুদ্দেশ ভারতবর্ষের কোনো অখ্যাত অজ্ঞাত অঞ্চলে আত্মগোপন করে নিজের কাজ চালিয়ে যাচ্ছে। সময় হলে আত্মপ্রকাশ করবেন। তবে তার যে ডায়েরি থাকতে পারে এ ব্যাপারে গল্পকথক নিশ্চিত। ডায়েরিটা তারকবাবুর মতে ছিল গোল্ড মাইন। 5 দাগে রয়েছে, মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। কোন প্রসঙ্গে এমন মন্তব্য, বক্তা হাড়ে হাড়ে কী টের পেয়েছেন তা লেখো। সত্যজিৎ রায় রচিত আমাদের পাঠ্য বোমযাত্রীর ডায়েরি রচনায় সংশ্লিষ্ট অংশে প্রফেসর শঙ্কু মঙ্গল অভিযানের অভিজ্ঞতা বলা হয়েছে। প্রফেসর শঙ্কু দ্বিতীয়বারের প্রচেষ্টায় রকেট নিয়ে মঙ্গল গ্রহে পৌঁছলেন, কিন্তু সেখানে বিদূষেকরের বিপদের সংকেত ছিল। সূর্যটার সঙ্গে সঙ্গে প্রফেসর শঙ্কু একটা টিলার ওপর উঠে যখন জায়গাটা দেখার জন্য মনোনিবেশ করেন তখনই তার নাকে আসে আষ্টে গন্ধ আর একটি অদ্ভুত শব্দ শুনতে পান। একটা বড়সড় ঝিঝি যেন তিরিন্তি তিরিন্তি বলে ডাকছে। হঠাৎ বিকট চিৎকার শুনে প্রফেসরের রক্ত জল হওয়ার উপক্রম। প্রহ্লাদের চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। সে ডান হাতের মুঠোয় ধরে নিয়ে ঊর্ধ্বশ্বাসে লম্বা লম্বা পা ফেলে রকেটের দিকে ছুটে চলেছে। তার পিছনে চলেছে যে জিনিসটা, সেটা না মানুষ না জন্তু না মাছ, বরং বলা যায় এই তিনের কিছু মিল আছে। লম্বায় প্রায় 3 হাত পা আছে, হাতের বদলে ডানা, বিরাট মাথা আর দাঁতহীন মুখজোড়া হা। মাঝখানে প্রকাণ্ড একটা সবুজ চোখ, সারা শরীর আঁশে ঢাকা। জন্তুটা ভালো ছুটতে পারে না। এই মঙ্গলীয় জন্তুর তাড়া করে আসা প্রহ্লাদ ছুটতে ছুটতে রকেটে চড়ে বসেন। বিদূষেকর রকেট থেকে নেমে জন্তুটাকে রুখে দাঁড়িয়েছে। এরপর কোনো ক্রমে তারা সবাই রকেটে উঠে পড়েন। তাই শঙ্কুর উক্তি মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। 8 দাগে রয়েছে কম বেশি 150 শব্দে ভাব সম্প্রসারণ করো যে কোনো একটি প্রশ্নের মান 5। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বিশ্বভুবনে অন্য সমস্ত জীবের তুলনায় মানুষ যে শ্রেষ্ঠ সে বিষয়ে আজ সন্দেহের অবকাশ মাত্র নেই। মানুষ তার বুদ্ধি, প্রজ্ঞা ও হৃদয়কে সঙ্গে নিয়ে বিশ্ব প্রকৃতির নিয়মকে কাজে লাগিয়ে ব্রতী হয়েছে তাকে নবরূপে নব সাজে সাজাতে। কিন্তু এরই বিপরীতে মানুষ কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ হয়ে নিজেদের মধ্যে গড়ে তুলেছে বিভেদ বৈষম্যের পাঁচিল। জীর্ণ সংস্কারের বলে ও ভ্রান্ত বিশ্বাসের তাড়নায় এক শ্রেণীর মানুষ কিছু মানুষকে হীন দৃষ্টিতে দেখে।
অবহেলা করে, কিন্তু এই পৃথিবীর সকল মানুষই মানুষ হিসাবে সমান মর্যাদার অধিকারী। ধর্ম, বর্ণ, ভাষা, দেশ, কালের সীমার ঊর্ধ্বে থাকা মনুষ্যত্বই মানুষের শ্রেষ্ঠ পরিচয়। এমনকি বিশ্বদেবতার থাকা বা না থাকাটাও নির্ভর করে মানুষের অস্তিত্বের ওপর, মানুষের ভাবনার ওপর। কেননা মানুষেরই চেতনার রঙে চুনিরাঙা হয়ে ওঠে, গোলাপ হয় সুন্দর। এই কারণে এই পৃথিবীতে একজন মানুষ শেষ পর্যন্ত বিবেচিত হয় তার মনুষ্যত্বের দ্বারাই। এই পৃথিবীতে মানুষ এবং মনুষ্যত্বই তাই একমাত্র সত্য এবং শাশ্বত। পরের প্রশ্ন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। সুশৃঙ্খল সভ্য জীবনযাপনের জন্য মানুষ সমাজবদ্ধ হয়েছে, গড়ে তুলেছে ন্যায় অন্যায়ের বিধি। যে ব্যক্তি প্রত্যক্ষভাবে অন্যায় করে সে যেমন ঘৃণ্য, তেমন অন্যায় যে সহ্য করে সেও সমান অপরাধী। অন্যায়ের প্রতিবাদ না করা দুর্বলতার নামান্তর। চোখের সামনে অপরাধ ঘটতে দেখাও যে নীরব থাকে সে আসলে ভীরু, পলায়নবাদী। তার পরোক্ষ সহায়তা ও প্রশ্রয়ের ফলে অন্যায়কারী তার অন্যায় কাজ করে যেতে পারে। সমাজে বেড়ে যায় অপরাধের মাত্রা। অন্যায় সহ্য করাটাও তাই অন্যায়। প্রত্যক্ষভাবে অন্যায়কারী এবং অন্যায় সহ্যকারী উভয়ই সমাজের জঞ্জাল স্বরূপ, উভয়ই সমাজ ও সভ্যতার শত্রু। তাই মানুষকে শুধু অন্যায় কর্ম থেকে বিরত থাকলেই চলবে না, তাকে অন্যায়ের প্রতিবাদও করতে হবে। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে তোমরা কোশ্চেনটা দেখে নাও।